আমরা জানতে চাই ৭ই মার্চের ভাষণ এখন ইউনেস্কোর একটি ঐতিহ্যিক স্মারক। সেই দিনের ঘটনা আপনার কাছে সবার আগে জানতে চাই, কি হলো সেই দিন, আপনার ভূমিকা কি ছিল? অসংখ্য ধন্যবাদ। মার্চ ৭ই মার্চ মাসটাই অগ্নিজোড়া মার্চ। একবারে পয়লা মার্চ থেকে শেষ পর্যন্ত এমন কোনো দিন যায় নাই যেদিন কোনো ঘটনা ঘটে নাই। এই প্রতিদিন ঘন্টা আমরা মার্চ মাসে একটা কাজ করতেছি, এর নিমিত্তে একজন মারা গেছে কোথাও বা গুলি করে মেরে ফেলছে পাকিস্তানিরা। হরতাল, ঘেরাও, অবরোধ, আন্দোলন, মিছিল, মিটিং, এই পুরা মার্চ মাসে একদিনও গ্যাপ ছিল না, কল্পনার বাইরে। আমাদেরকে চলতে চলতে, হাঁটতে হাঁটতে, করতে করতে আমাদেরকে প্রোগ্রাম দিতে হয়েছে রানিং অবস্থায়। বাঙালি জাতির ইতিহাসে 1971 সনের মার্চ মাস অত্যন্ত গৌরবের মাস, অগ্নিজোড়া মার্চ মাস। আমি বলছি যে বঙ্গবন্ধু তো জীবিত অবস্থায় কোনোদিন বলা নাই যে আমি একা বাংলাদেশ স্বাধীন করছি, কখনোই না। আজকে মুজিব বর্ষ করতে গিয়ে মানে তার যারা চতুর্দিকে ছিলেন, যারা তাকে নেতা মেনে বঙ্গবন্ধু বানিয়েছেন, তাদের কথা যদি অস্বীকার করা হয়, তাদের যদি অবদান অস্বীকার করা হয়, যেমন 7.5 কোটি বাঙালির অবদান যদি অস্বীকার করতে হয়, তাহলে কি আর স্বাধীনতা থাকে? এই পতাকা 70 সালে সার্জেন্ট জহুর দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি দিয়েছিলাম। উনি পতাকাটা দেখে জিভে কামড় দিয়ে ফেললেন আর আমাকে বললেন, আবার আমি উল্লে ধরলাম তো উনি দেখলেন পতাকাটা, 3টা রং, বটল গ্রিন, খনি লাল এবং গোল্ডেন। অনেকে বলার সময় বলে এখন লাল সবুজ, এটা লাল সবুজ মানে পাকিস্তানি পতাকার রং না। বাংলাদেশের ঘাস থেকে যত গাছ সবগুলা রং হলো কালচে সবুজ। সবুজ আর কালচে সবুজের মধ্যে অনেক পার্থক্য। বটল গ্রিন মধ্যখানে একটা লাল, মানে রক্ত দিয়ে আমরা অর্জন করব, এটা এই লিপস্টিকের লাল না, এটা জবা ফুলের লালও না, খুনি রক্তের রঙের যে লাল সেই লাল। মধ্যখানে মানচিত্র হলো, অনেকে বলে হলুদ, ওইটা হলো সোনালি, গোল্ডেন। বাংলাদেশ হওয়ার আগে এই পূর্ব বাংলাকে সারা পৃথিবী চিনত সোনালি আঁশ দিয়ে, সোনালি রঙের। সেই পতাকার অনেক কাহিনী, অনেক সময় লাগবে কীভাবে পতাকা তৈরি হলো, নকশা তৈরি হলো। অনেকে বলে যে শিবনারায়ণ দাস এটার আর্কিটেক্ট না, আর্কিটেক্ট সিরাজুল আলম খান এবং কাজী আরিফ আহমেদ, মার্শাল মনি, আম্বিয়া, ইনু, আমরা সবাই মিলে বসে পতাকাটা ডিসাইড করছিলাম, শাহজাহান সিরাজ সহ। বঙ্গবন্ধু সমস্ত ব্রিগেডটা ঘুরে দেখলেন, দেখে আসে যখন মঞ্চে দাঁড়াইছে, তখন আমি এই পতাকা, উনি এটা ঘুটে আমার হাতে দিয়ে বললেন, রব তুমি সন্ধ্যায় আমার বাড়িতে আইসো। আমি তো বুঝতে পারছি কী ব্যাপার। এবং আমরা কিন্তু আগে উনাকে বলি নাই কী করতেছি, কী করবে, এটা আমরা জানি গণদেবতা। উনি সাংবিধানিক আন্দোলন করতেছে। উনি যদি এই মুহূর্তে সিসিয়ানিস্টের একটা দেশকে ভাগ করে আলাদা জাতি রাষ্ট্র, এটা হওয়ার পর নিষেধ করতে পারেন যে এখন করো না। ৭ই মার্চের সেই দিনের যেই ঘটনা, আমরা আসলে সেখানে যাইতে চাই। আপনি 2রা মার্চ বা মার্চ সহই বলছেন। রব ভাই, 2রা মার্চের পতাকা উত্তোলনের পর ৭ই মার্চের যেই সমাবেশের যেই মানে চিন্তা বা পটভূমি তৈরি হওয়া, সেইটা কিভাবে হইল? 70-এর নির্বাচনে যাব কি যাব না, এটা নিয়ে এদেশের বামপন্থী রাজনীতিবিদ, বিভিন্ন রাজনৈতিক দল, নেতা, মাওলানা ভাসানী থেকে শুরু করে সবার মধ্যে বিভিন্ন রকমের মতভেদ ছিল, চিন্তা চেতনা ছিল। 70-এর নির্বাচনের পরে, একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবও সমস্ত বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে, সমগ্র জাতি যদি 7.5 কোটি ঐক্যবদ্ধ না হইতো, ভারতের মাটি থেকে সারা জীবন আমাদের সেক্টর কমান্ডাররা যুদ্ধ করলে বাংলাদেশ স্বাধীন হতো? অসম্ভব। বাংলাদেশের 7.5 কোটি মানুষ যদি আমাদের সমর্থন না দিত, আমরা এই আন্দোলনে জয়লাভ করতে পারতাম? যাই হোক, কথা ছিল আইয়ুব খান, ইয়াহিয়া খানরা, ভুট্টোরা নির্বাচনের পরে 3রা মার্চ ঢাকায়, যেটা আইয়ুবা বলে এই সংসদ ভবন, পৃথিবীতে এত সুন্দর সংসদ ভবন আর কোথাও নেই, এত কস্টলি। লুই কাহানের এই তার জীবনের শেষ আর্কিটেকচার এটা। এখানে 3রা মার্চ 70-এর নির্বাচনের পরে সংসদ অধিবেশন হওয়ার কথা ছিল, যেহেতু
যেহেতু মেজরিটি বাংলাদেশে, সেহেতু সংসদ অধিবেশনটা ঢাকায় হবে এটা ঘোষণা করা হয়েছিল। 1 মার্চ দুপুরে 12টার বাংলা সংবাদে পাকিস্তানি সরকার ঘোষণা করে যে অ্যাসেম্বলি হচ্ছে না, 3রা মার্চে অনির্দিষ্টকালের জন্য সংসদ অধিবেশন স্থগিত করা হলো। আমি সেদিন জগন্নাথ কলেজে ছিলাম। এই যে কাজী ফিরোজুর রশিদ এখন জাতীয় পার্টির, ফিরোজুর রশিদের পরিচিতি সভা ছিল, আমি ছিলাম প্রধান অতিথি ওখানে ছাত্রলীগের সেক্রেটারি হিসাবে। আমি ওয়ান ম্যান একটা রেডিও নিয়ে গেলাম নবপুর রোডের নাজির স্টোর থেকে, ছাতার দোকান। প্রজেকশন মিটিং চলতেছে, সেই মুহূর্তে রেডিওটা অন করলাম। ফার্স্ট নিউজ, 1 মার্চের জাতীয় সংসদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল। সাথে সাথে ওখানে আমরা স্লোগান তুলি, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীন হলো। ওখান থেকে মিছিল করে দুর্দান্ত মুহূর্ত। ওখান থেকে মিছিল করে আসলাম কায়েদ আজম কলেজ, এখন যেটা সোহরাওয়ার্দী কলেজ বাহাদুর শাহ পার্কের এই পাশে, এটার নাম ছিল কায়েদ আজম কলেজ। এটা সাইনবোর্ড ভাইয়া সোহরাওয়ার্দী কলেজ লাগাই দিলাম কাগজ দিয়ে। আর আজকের যে মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল, আকামা মোজাম্মেল, সে ছিল আমাদের ওই শাখার প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি। তার বললাম মোকাম্মেল চলো। যেই মাত্র বাহাদুর শাহ পার্ক ক্রস করে নবাবপুরে পড়লাম, আমরা 500 দিয়ে শুরু করেছিলাম, এটা হয়ে গেল লোকসংখ্যা 5000। আমার গাল লোম শিওরে উঠে। অসামান্য। নবাবপুর রোডের অধিকাংশ হিন্দুদের বাসা বাড়ি ছিল দোতলায়, নিচে ছিল তাদের দোকান। সমস্ত দরজা জানালা বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চা শিশু কোলে করে সবাই রাস্তায় নেমে আসতেছে। এই 500 হয়ে গেল 5000। বঙ্গবন্ধু হোটেল পোরবানিতে উনার এই প্রাদেশিক পরিষদ এবং জাতীয় সংসদের এমএলএ এবং এমপি এদের নিয়ে উনার বৈঠক চলতেছিল। আমরা সেখান থেকে আমি যে পতাকা, পাকিস্তানি পতাকা পড়ে দিলাম, বললাম যে আপনাকে স্বাধীনতা ঘোষণা করতে হবে আজকে। উনি বললেন যে তোমাদের কাজ তোমরা করো, আমারটা আমি করতেছি। ফিরে আসে আমরা ওই ঐতিহাসিক পল্টন ময়দানের মঞ্চ থেকে বক্তৃতা করে ঘোষণা করলাম আগামীকাল মানে 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন প্রাঙ্গণে আমাদের ছাত্র জনসভা হবে, ছাত্র জনসভা। 2রা মার্চ গভর্নমেন্ট দিয়েছিল কারফিউ, আর আমরা ঘোষণা করেছি হরতাল। এই হরতাল আর কারফিউর মধ্যখানে সে অপূর্ব ঘটনা, না দেখলে বিশ্বাস করা যায় না। আজকে যখন ছবির দিকে তাকাই, আমার নিজেকে নিজের প্রশ্ন করে আসলে এই কাজটা কি আমি করতে পেরেছিলাম, কিভাবে করলাম আমি? এই কারফিউ এবং হরতালের মধ্যে ঢাকা শহরে কোনো বাস গাড়ি ঘোড়া চলতেছিল না। বাচ্চা শিশুকে হাতে করে, ছেলে হোক মেয়ে হোক, আবাল বৃদ্ধ বনিতা, লক্ষাধিক মানুষ। যাই হোক, 1 তারিখে আমরা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করলাম এবং সিরাজুল আলম খানের নেতৃত্বে, ওই নিউক্লিয়াসের নেতৃত্বে উনি নির্দেশ দিয়ে রাখলেন ছাত্রলীগের ঢাকা মহানগরীর সেক্রেটারি শেখ জাহিদ হোসেনকে যে তুমি এই পতাকা নিয়ে রবের হাতে দেবে। 2রা মার্চে এই পতাকা উত্তোলন করার পরে আমি এটা বলেছিলাম, আজ থেকে এটা স্বাধীন বাংলাদেশের পতাকা, পাকিস্তানি পতাকা বাংলাদেশে কেউ তুলতে পারবেন না। এবং 2রা মার্চের পরে কেউ ক্যান্টনমেন্ট ছাড়া পাকিস্তানে, বাংলাদেশের কোথাও পাকিস্তানি পতাকা উত্তোলিত হয়। বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব, প্রকাশ্য নেতা বঙ্গবন্ধু, অপ্রকাশ্য নেতা গোপনে যিনি এই সমস্ত কলকাঠিগুলো নেড়েছেন, তার নাম সিরাজুল আলম খান। বঙ্গবন্ধু সিরাজুল আলম খানকে ডাকতেন কাপালিক বলে। বিদেশিরা, সাংবাদিকরা যখন একদিন তাকে জিজ্ঞাসা করলেন যে মুজিব তোমার পলিটিক্যাল সেক্রেটারিকে, বলে যে ওয়েট, এই সিরাজে ডাকো। আসার পরে এই কাপালিক আমার পলিটিক্যাল সেক্রেটারি। ভৌগোলিক এলাকা 50,000 বর্গমাইল, জয় বাংলা জাতীয় স্লোগান, পাকিস্তানি সৈন্যরা আমাদের শত্রু, বঙ্গবন্ধু সর্বাধিনায়ক এই রাষ্ট্রের, আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত, জয় বাংলা জাতীয় স্লোগান। একটা দেশ স্বাধীন হওয়ার পূর্বে, ও মাই গড, 16 ডিসেম্বর আগে এইগুলি ডিসাইড করেছে। পৃথিবীর কোনো বই আমি পড়ি নাই, যদি কেউ দেখাইতে পারে আমি তার কাছে সারেন্ডার করবো। 7ই মার্চের প্রসঙ্গে ছিলাম, আপনি মঞ্চে গেলেন কেমনে? 7ই মার্চে আমার দায়িত্ব ছিল বঙ্গবন্ধুর পায়ের কাছে বসে থাকার। 23শে মার্চ ছিল, 7ই মার্চের পরে কথা বলতেছি, 23শে মার্চ ছিল পাকিস্তানের গণপ্রজাতন্ত্র দিবস। সেদিন পাকিস্তান দিবস উদযাপন করতো। সেদিন আমরা ঘোষণা করলাম প্রতিরোধ দিবস, মানে পাকিস্তানি পতাকা কোথাও উঠবে না, সর্বত্র বাংলাদেশের পতাকা উঠবে। তার অর্থ শেখ মুজিব স্বাধীনতা চায়নি, এই কথা বলাটা ঠিক না। আবার কেউ কেউ বলে উনি জয় বাংলার পরে জয় পাকিস্তান বলেছেন।
7ই মার্চে আমি মঞ্চে ছিলাম, আমার দায়িত্ব ছিল। উনি জয় বাংলা বলে শেষ করেছে, এরপরে একটা শব্দ বলে নাই। ওই দিনে আপনি যে পাশে বসেছিলেন, আপনি কি দেখলেন? মানুষের যে হর্ষোল্লাসটা তো আপনি দেখতেছিলেন। বঙ্গবন্ধু আপনার পাশে দাঁড়ায় আলাপ করতেছে, কথা বলতেছে, এই অসামান্য বক্তৃতা। অসামান্য তো বটেই, একমাত্র এই বক্তৃতা তো লিখিত ছিল না কোনোভাবে। বক্তৃতারও এই যে ওনার শুরু থেকে শেষ পর্যন্ত 19 মিনিটের বক্তৃতা, এটার মধ্যে যে লয়েস, তারতম্য, ভয়েস করা, এগুলি উনি ট্রায়াল দিয়েছেন। পরে শুনেছি এই রুমের মধ্যে 6 মাস ওনার 160 ডিগ্রি জব ছিল, ওর মধ্যে আমাদের সাথে বৈঠক করেছে। এটা কি জানে কেউ? যাই হোক, মনে হয় না এটা জানে। মানে আপনি ওই 19 মিনিটের কথা বলেন, আপনি যে পাশে বসেছিলেন। আর এইটা কল্পনার বাইরে। সামনে যাতে রিভলভারের রেঞ্জের মধ্যে উনাকে গুলি করে না বের হয়ে ফেলতে পারলে ব্যারিকেড করা ছিল শক্ত বাঁশ দিয়ে। এটার ভিতরে ছিল মেয়েরা, আমাদের এই মমতাজ, ইকু, সাকি, ফোরকান, এরা ছিল সামনে। সমস্ত মেয়েদের বসানো হয়েছিল। 14 ফিটের বাইরে হলো জনগণের ইয়ে। ওনার বক্তৃতার সাথে মনে হয় যেন এইভাবে ঢেউ উঠতেছে মানুষের মধ্যে। যেই মাত্র বললেন এইবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এইবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, স্বাগত জানালেন বক্তৃতায়, চিৎকার করে 10-12 ফিট উপরে লাফ দিয়ে উঠতেছে, ওইটা সেন্সেস হয়ে যাচ্ছে। শত শত ছাত্র, যুবক, রাজনৈতিক কর্মী। একটা জিনিস মনে রাখতে হবে, আওয়ামী লীগ আর শেখ মুজিব এক জিনিস না। আওয়ামী লীগ কিন্তু শেখ মুজিবকে 6 দফা কর্মসূচি ঢাকায় ঘোষণা করতে দেয় নাই। সেই ঘোষণা উনি লালদিঘিতে করেছেন। মানে রব ভাই, বঙ্গবন্ধু তো আসলে পুরো বাঙালি জাতির, কোনো দলের কোনো একক সম্পদ তো বঙ্গবন্ধু না। ফলে তার যে ভাষণ, যেটা এই জাতিকে সেই অর্থে একাত্ম করেছিল, যেটা এখন ইউনেস্কোর মানে মানে ঐতিহ্যিক স্মারক, আপনি সেই ভাষণে সবচেয়ে কাছে বসেছিলেন তার, এবং আপনার ফিলিং কেমন ছিল সেটা যদি বলেন আমাকে। আমার একটা বিশ্বাস ছিল যে আমরা বাঙালি জাতির জন্য যদি কোনো কর্মসূচি গ্রহণ করি, বঙ্গবন্ধু সেটাতে আমরা মালা ভাসানির কাছে গিয়েছিলাম। মালানাই ভাসানি বলছো, দেখো কমিউনিস্টরা কিন্তু স্বাধীনতা চায় না, তারা চায় কমিউনিজম। আমার চতুর্দিকে হক তো আলাউদ্দিন মতিনা যারা আছে, এরা সব কমিউনিস্ট। এরা কিন্তু তোমার স্বাধীনতা, আর আমিও পারবো না এদের জন্য। তুমি এক কাজ করো, তোমরা এক কাজ করো, শেখ মুজিবের কাছে যাও, মুজিবকে তোমরা পেতে পারো। এটা হলো মালা ভাসানির কমেন্ট। যাই হোক, 2 মার্চও যেটা হয়েছিল, 7ই মার্চও তাই হলো। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, প্রত্যেকটা বক্তৃতা ডজের পরে স্লোগান উঠতেছিল। 7ই মার্চের যে ভাষণে মানে বঙ্গবন্ধু মানে যা যা কিছু বলতেছিল, আপনারা পাশ থেকে কি বলতেছিলেন আসলে? আপনি ছিলেন, মহিউদ্দিন ভাই পিছনে দাঁড়াইছিলেন, দেখলাম ছবিতে দেখা যায়। মহিউদ্দিন তো বঙ্গবন্ধুর বডিগার্ড হিসাবে, বাংলা শব্দে ওনারও প্রহরী হিসাবে নিচ্ছিল। আমরা 7ই মার্চে ওনাকে 32 নম্বর থেকে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ মনি ভাই, আমরা, মহিউদ্দিন, ফ্যান্টোমাস, ওল্ড টাউনের, আমরা ওনাকে কর্ডন করে যে মারা গেলে আমরা আগে মারবো, যদি গুলি করে উপর থেকে, ওনাকে মরতে দেবো না। আমরা ওনাকে রেস্ট করছে নিয়ে আসছি। উনি যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, পুরো মাঠ এইভাবে টকবক করতেছে। না, কিন্তু এটা তো খুব মানে প্রচলিত যে আপনারা তাকে স্বাধীনতা ঘোষণা করার জন্য চাপ দিচ্ছিলেন। আমরা তো 1 মার্চের পর থেকে চাপ দিচ্ছিলাম। উনি 3 মার্চ ওই যে বলতেছিলাম যে ঐতিহাসিক পল্টন ময়দানে ইশতেহার পাঠ করলো শাহজাহান সিরাজ, ওখানে উনি আসলেন অনির্ধারিতভাবে, কিন্তু উনি বললেন আন্দোলন চলবে, সংগ্রাম চলবে, অসহযোগ চলবে, খাজনা ট্যাক্স বন্ধ করুন। আমার যা বলার আমি 7ই মার্চে বলবো, এর বেশি উনি বললেন না কিছু। তবে আমরা পরিষ্কার বুঝি 7ই মার্চের ভাষণটাকে আপনি কিভাবে দেখেন? মানে ধরেন আপনি তো পাশেই ছিলেন। এইটা তো আনপ্যারালাল, কোনো ভাষণের সাথে তুলনা হয় না পৃথিবীতে এই ধরনের ভাষণ। এবং আমাদের ধারণা 10 লক্ষ লোকের সমাগম হয়েছিল রেস করছে, 10 লক্ষ। বঙ্গবন্ধুকে এই আওয়ামী লীগের রিলিফ চুরি, কম্বল চুরি, টিন চুরি, এগুলি ঘুষ দুর্নীতি যদি না করতেন, তাহলে বঙ্গবন্ধুকে মারার সাহস, উনি যেটা বলছেন কোনো বাঙালি আমাকে মারবে না, এটা হতো না। বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে, তখনই বঙ্গবন্ধু মারা গেছে। মানে আপনাদের বঙ্গবন্ধু কেমন ছিল? আপনি
সিরাজুল আলম খান, তোফায়েল আহমেদ, আপনাদের যে বঙ্গবন্ধু, আপনাদের যে লিডার, উনি কেমন ছিলেন? আমরা লিডার আর মুজিব ভাই বলতাম। উনি মনে প্রাণে একজন খাঁটি বাঙালি ছিলেন। উনার জীবন আমি যদি নাও থাকতে পারি, আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা ঘরে ঘরে দুর্গ করো, এই বক্তব্য দিয়ে পরিষ্কার বুঝতে হবে। আজকে 7-8-10 দিন আগে সম্ভবত বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা বলছে যে এত বড় দল। আমার বাবার লাশ যখন 32 নম্বর সিঁড়িতে পড়েছিল 24 ঘন্টা, আপনার কোথায় ছিলেন? আমি জানি, আমার জন্য মতো তাই হবে। উনি কবর থেকে চিৎকার করে থাকলে বলতেন, আমি এটা বলি নাই, আমি তোমার আওয়ামী লীগের নেতা নয়, আমি জাতির নেতা। আজকে হাসিনা যদি এটা রিয়েলাইজ করে, তাহলে সত্যিকারভাবে এই 2020 সালে মুজিববর্ষ পালন এবং স্বাধীনতার 50 বছর স্বাধীনতা উনি তো জানেন না। বঙ্গবন্ধু কারাগারে, তার নামে যুদ্ধ করেছি আমরা। স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গবন্ধু উপাধি সিরাজুল আলম খানের নির্দেশ মতো তোফায়েল আহমেদ দিয়েছে, রেস্ট করছে। আমি জীবন দিতে গিয়েছিলাম। এই যে লক্ষ লক্ষ শহীদ হয়েছে, তারা কি মুজিববর্ষ পালনের জন্য, আওয়ামী লীগ করার জন্য করেছে? যারা লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রম দিয়েছে, তারা সবাই একটা জাতি রাষ্ট্রের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব। আজকে এই যে পারিবারিকরণ, দলীয়করণ করার চেষ্টা করতেছে, এতে বঙ্গবন্ধুর প্রতি অবিচার করা হচ্ছে। ভাই আমরা শেষ করব। অনেক ধন্যবাদ আপনাকে। আমিও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সপ্তভাষ্যের 7ই মার্চ অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশের স্বাধীনতার প্রত্যক্ষ সাক্ষী, যাদের